স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রানুমা। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এ সংক্রান্ত হাইকোর্টের রায় আজ প্রকাশিত হয়েছে। এতে আদালত বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এই ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও অধিকার বিরোধী এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরির নির্দেশনা দিয়েছে। হাইকোর্টের রায়ের ফলে নীতিমালা হয়েছে এবং হাইকোর্ট রায়ে এটাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস ঘোষণা করেছে, যার ফলে যে সমস্ত ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা এই ধরনের অনৈতিক কাজে জড়িত, অর্থাৎ একজন নারীর গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে। এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ দিবে। কয়েকদিনের রোদে হবিগঞ্জের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ধান শুকাতে সবাই ব্যস্ত, চেষ্টা করছেন বছরের একমাত্র ফসল গোলায় তুলতে। টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের যেসব নির্মাঞ্চল, গরু জমি প্লাবিত হয়েছিল, বিশেষ করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার মানুষ। আকাশে রোদ দেখার ফলে হবিগঞ্জের কৃষক এবং কৃষানীরা দ্রুত সময়ের মধ্যে তাদের ধান শুকিয়ে গড়ে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন আছি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনারু গ্রামে। আমরা এখানে এসে দেখেছি যে কৃষকরা যে সকাল থেকে কিন্তু তারা যে ধানের কলায় ধান শুকাচ্ছেন এবং দ্রুত সময়ে যাতে এই সময়টা কাজে লাগিয়ে তারা ধান গড়ে তুলতে পারেন, সেই কাজে তারা ব্যস্ত সময় পার করছে। ধান পান ছিল, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে রোদ দেওয়াতে কিছু ধান মেলানো হয়েছে, আর যদি আগামীতে রোদ দেয় তাহলে এগুলো আশা আছে, আর যদি না দেয় এগুলো আর কোনো আশা নাই। এই মাঠে সেরানা ধান উঠাইছি, এখনো 50% ধান পানির তলে আছে। এই পানি এই ধানগুলা গন্ধ ধরছে, কিছু পচা ভাব আছে, কিছু রং নষ্ট হয়েছে। সূর্য উঠায় আমরা এখানে আছে দুই টাইলের মধ্যে এক টাইল আমরা দিচ্ছি, কোনো রকমের টাটা উঠে জায়গাও নাই। যদিও বাকি 2 ঘন্টা সূর্য দেয় তাহলে কিছুটা ধান আমাদের বাঁচবো। আমরা কথা বলেছিলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে। তারা আমাদের জানিয়েছেন যে হাওর অঞ্চলে যেসব জমি এখনো প্লাবিত রয়েছে, যদি রোদ অব্যাহত থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে সেসব ধান তারা কেটে গড়ে তুলতে পারবেন, তাহলে কিছুটা হলে লোকসান তারা পুষিয়ে উঠবেন। এখানে খুব দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বা দিবে, কারণ এখানে সবাই কৃষক, এখানে সবাই হতদরিদ্র এবং দরিদ্র। জলে ডুববে গেছি আমরা, সীমিত জায়গা, এই জায়গার মধ্যে আমরা 2-5 দশা গুলবা 2 মন 5 মন করে ফলাইয়া কোন যান বাজাইতাছি। আকাশে যে রোদ দেখা দিয়েছে, যদি আরো কয়েকদিন এই রোদ অব্যাহত থাকে এবং পানি যদি হাওর থেকে নিচে নেমে যায়, তাহলে কৃষকরা তাদের লোকসান পুষিয়ে উঠতে পারে বলে জানিয়েছেন। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। দর্শক, পুলিশের বিশেষ কল্যাণ সভায় শাপলা হলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিটিভির সৌজন্যে সেখানে চলে যাচ্ছি সরাসরি। প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে এবাউট খুব সম্ভবত 14,000 থেকে 14,000 কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে 96,000 কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য 50 কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে 3টি আসন,
3টি আসনের 3 জন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে আর 7-8 মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম, এটিও পত্রিকায় এসেছে, পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় 1 বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেই জন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা বলতে গিয়ে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়ে সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে, জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, আবাসন সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি, আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা চাইবো না? আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনারা আপনাদের যে নিত্যদিনকার সমস্যা, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার, সেটা আপনারা বেটার ভাবে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু এই লিমিটেশনের জন্য, আপনারা অনেক লিমিটেশনের জন্য হয়তো আশানুরূপ সার্ভিস দিতে পারছেন না। আমি যে ঘটনাগুলো বলছি তার মাধ্যমে আমি বলতে চাইছি যে আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। আমরা অনেক বেটার কিছু করতে পারতাম, বাট আমাদেরকে যেমন করতে হবে, আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটাও বাস্তবতা। আপনাদেরকে যেই কথাটি আমি বলতে যাচ্ছি, এই কথাটাই আমি আপনাদেরকে সেই জন্যই বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি। আমি প্রথমে কাজটি করেছি বলেই আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, পত্রিকায় দেখেছেন আপনারা, নিউজটি এসছে, আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাবিনেট সদস্য যারা আছেন তাদের জ্বালানি তেলের যেই অ্যালটমেন্ট আছে সেটি আমরা 30% কমিয়ে দিয়েছি। সরকারের যতটুকু সাশ্রয় হোক, সাশ্রয় হয়, যেটুকু সাশ্রয় হবে তাতে যে অনেক বড় কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু এইটুকু সাশ্রয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মানুষ এসেছিল একটা কমপ্লেন নিয়ে যে তার ছেলে অনেক মিষ্টি খায়, সেটি কিভাবে কমানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পরে আসতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সম্ভবত নিজেও একটু মিষ্টি পছন্দ করতেন। উনি 3 দিন পরে যখন লোকটা আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তুমি গিয়ে বলো তোমার ছেলেকে মিষ্টি কম খেতে, বলে আপনি 3 দিন আগে বললেই হতো। ঘটনাটা আপনারা জানেন, যারা জানেন আপনারা সবাই ঘটনাটা জানেন। এই যে ক্যাবিনেট সদস্যরা ডিসিশন নিয়েছেন যে ওনাদের 30% তেল ওনারা কম ব্যবহার করবেন, আমি বলছি না যে আপনারা করবেন, আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব না, সকল ক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস যেহেতু দিতে হয়। আমরা সেক্ষেত্রে এমার্জেন্সি যারা আছে, আপনারা যেমন এমার্জেন্সি মেডিকেল আছে, ফায়ার ব্রিগেড আছে, এরকম ক্ষেত্রে আমরা সেটিকে যেই সাসপেনশন দিচ্ছেন সেটা আমরা উইথড্র করেছি। বাট অন্যান্য আরো অনেক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমার অবস্থান থেকে, আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। অফিসার বৃন্দ, বিষয়টি হচ্ছে আমরা চেলে তো চেতেই পারি আমরা যে এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তবে আমরা একটু অন্যভাবে তো চেষ্টা করলেও করতে পারি যে ঠিক আছে, আমি আমার রাষ্ট্রকে কি দিতে পারি, কতটুকু দিতে পারি। অবশ্যই আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি জান বাজি রেখেও সার্ভিস দিচ্ছেন, এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ জান বাজি রেখেও আপনি সার্ভিস দিচ্ছেন। এর বাইরেও কিছু তো আমরা দিতে পারি, যে জিনিসটা না হলেই নয়। আমরা অনেক জিনিস আছে এরকম যে এই জিনিসটা আমরা যদি স্কিপ করি, আমরা যদি বাদ দিই তাহলেও হবে, এবং তাতে রাষ্ট্র বা সরকারের কিছুটা হলেও সেভ হবে। আমরা যদি এই মানসিকতা, এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমি জিনিসটা চেষ্টা করেছি আমার অবস্থান থেকে কিছুটা হলেও করতে, এবং সেইটা করার পরেই সেই সৎ সাহসটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, আসুন আমরা এই ঘরে দাঁড়িয়ে, আমি এই পিএমও যারা স্টাফ আছেন তাদের, আমি ওঠার পরে প্রথম যখন এই অফিসে আসলাম তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম। আমি মনে করি এই কথাটি আজকেও এই ঘরে যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। সেই কথাটি হচ্ছে, দেখুন আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি, বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই প্রিভিলেজড, অনেকের থেকে অনেক কোটি গুণ বেশি প্রিভিলেজ। যেহেতু আমরা প্রিভিলেজড, আসুন না আমরা চেষ্টা করি কিছুটা হলেও যদি কম প্রিভিলেজ নেই, তাতে যদি কিছুটা আমরা প্রত্যেকে যদি একটু একটু করে ছাড় দেই, তাহলে কিন্তু অনেক বড় ছাড় হবে। কাজেই আজকে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে আপনারা যেরকম আপনাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সরকারের পক্ষ থেকে আমিও শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, যেহেতু আপনিও সরকারের জন্য কাজ করছেন, এই মুহূর্তে আমিও সরকারের জন্য কাজ করছি, সেই জন্য আমি আপনাকে আমার একজন সহকর্মী হিসেবে কনসিডার করতে চাই। আপনার কাজও হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। পরবর্তী প্রসঙ্গ, 2024 ও 25 সালের বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি ফেনীর অনেক মানুষ। ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েক জায়গায় হয়নি মেরামত, ফলে চলতি বছরও বন্যার শঙ্কায় রয়েছে জেলার লাখো মানুষ। সীমান্তবর্তী পরশুরাম উপজেলার সিলোনিয়া নদী তীরের গ্রাম মির্জাপুরের মণিপুর, দুই পারের প্রায় 10,000 মানুষ 2024-25 সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফের বর্ষার মৌসুম চলে এলেও এখনও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো। বৃষ্টি আর উজানের পানি ঢুকলেই প্লাবিত হবে ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন ধরনের খামার। স্থানীয়দের অভিযোগ, বারবার বলেও মিলছে না কোনো প্রতিকার। এখানে 2000 মানুষের বসবাস। এটা যদি আজকে মনে করেছেন এই বছর এই 2-3 মাসে না বাঁধে, তাহলে এটা আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। এটা ইন্ডিয়ার বৃষ্টি হইলে মাত্র ইন্ডিয়ার পানি ছাড়ি দিয়ে আমরা 10-12 হাত পানি, 15-20 ফুট পানি হয়ে যায় এখানে। কিন্তু বেরিবারটা যদি ভেঙে যায়, আমার বাড়ি ও খামার দোনোটাই ভেঙে চলে যাবে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে 2024-25 অর্থ বছরে 96টি এবং 2025-26 অর্থ বছরে 43টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। গেল বন্যায় 8 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বাঁধের কাজ। ফুলগাজী পরশুরাম অংশের অর্ধশতাধিক স্থান এখনও ঝুঁকিপূর্ণ। আমার পিছনে যে বেরিবারটা দেখছেন, এটা সিলোনিয়া নদীর একটি বেরিবাদ।
এটা 24 সালের আগস্ট মাসের বন্যায় ভেঙেছিল, এখন পর্যন্ত এই বাঁধটি মেরামত করা হয়নি। নদীগুলো আছে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীগুলো, এগুলার যে প্রশস্ত বা যে খনন কাজটা বা পরিষ্কার করে দিলেও অন্ততপক্ষে এই এলাকার মানুষ বন্যা থেকে রেহাই পাবে। তবে বিগত এটা অনেকবার আসছে, অনেক লোকে আসছে, তবে এটা মেলাবাত হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি 2024-25 অর্থ বছরে 12 কোটি 81 লাখ টাকার কাজ এবং 2025-26 অর্থ বছরে 6 কোটি 37 লাখ টাকার কাজ হয়েছে। মুহুরী-গোয়া বাঁধের 24.55 কিলোমিটার জায়গা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা ধরা আছে, ওইটারও জরিপের কাজ রবিবার থেকে শুরু হবে। জরিপটা শেষ হয়ে গেলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। তারপরে আমাদের যে মুহুরী-গোয়া বন্যা নিয়ন্ত্রণ যে প্রকল্পটা এখানে উপস্থাপন করতে পারবো। দেন আশা করি প্রকল্পটা পাস হয়ে যাবে। তারপরে ফেনীবাসীর যে টেকসই বাঁধের যে চাওয়াটা, এটার প্রসেস শুরু হবে আশা করি ইনশাআল্লাহ। জেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য 122 কিলোমিটার। এই বাঁধ ভাঙা গড়ার চক্রে প্রতি বছর বন্যায় মানুষ হারায় তাদের সম্পদ আর জীবন। এই অবস্থার স্থায়ী সমাধান চান নদী তীরের মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল আজহার সামনে রেখে নারায়ণগঞ্জের খামারগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। ক্রেতাদের আকৃষ্ট করতে আরডিএক্স, এভারেস্ট ও শালা দুলাভাইয়ের মতো মজার মজার নাম রাখা হচ্ছে পশুর। এই বছর জেলায় প্রায় 200 কোটি টাকার গরু বিক্রি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোরবানির ঈদ ঘিরে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে গরু আনেন নারায়ণগঞ্জের খামারিরা। জেলার খামারগুলোতে দেশীয় প্রজাতির পাশাপাশি উলবাড়ি, অস্ট্রেলিয়ান, সিদ্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ বিভিন্ন জাতের বিদেশি গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। অনেক খামারে শুরু হয়েছে বেচা বিক্রিও। দাম চাওয়া হচ্ছে 80,000 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। এবছর জেলায় সবচেয়ে বড় গরু উঠানো হয়েছে সিদ্ধিরগঞ্জের একটি খামারে। লাল রঙের গরুটির নাম আরডিএক্স। এটি হলিস্টন ফ্রিজিয়ান ক্রস জাতের, ওজন 1100 কেজি। ঈদ মেলার মতো কোরবানি ঈদের যে আসল আনন্দটা ফার্মে আসলে বোঝা যায়। তো গরু কিনলেও ফার্মে আমরা ভিজিট করি, আর গরুটা বুকিং দিয়ে রাখলে যখন খুশি তখন এসে দেখাও যে আমার গরুটা কিভাবে আছে। সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসম্মত ফার্মের গরু। হাটে তো এত অনেক মানুষ থাকে আর অনেক গরু যাওয়া আসা করে, ওখানে দাঁড়িয়েও গরু দেখার মতো সুযোগ হয় না, বাট এখানে এসে নতুন নতুন নামের নতুন নতুন অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। এই জন্য প্রতি বছর এখানে আসা হয় আর গরু দেখা হয় আমাদের। গরু ভালো, দামটা একটু অবশ্যই গত ঈদের তুলনায় একটু বেশি, এবং কারণটা যা বলে সবারই একটা কথাই, যে খাদ্যদ্রব্যের দাম, পরিবহন, এই দুটো সংকটের জন্য এই জিনিসটা। আর এবারে চাহিদার তুলনায় যোগান কম। খামারিরা বলছেন ঈদ ঘিরে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। আমরা সাধারণত অসাধু কোনো উপায় অবলম্বন করি না গরু মোটাতাজা করার জন্য। আমাদের ক্রেতারা আমাদের ফ্যামিলি পরিবারের মতো, ওনারা আসেন আমাদের এখানে, দেখেন আমরা কিভাবে গরু মোটাতাজা করি, কিভাবে খাদ্য পরিবেশন করি, আমরা কিভাবে ভ্যাকসিনেশন করি। এই সব কিছু দেখেই ওনারা আমাদের উপরে একটা বিশ্বাসের কারণেই মূলত আমাদের কাছ থেকে এই গরুগুলি কেনেন। নারায়ণগঞ্জের 5 উপজেলায় কোরবানির জন্য 6,537টি খামারে 1,13,754টি গরু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 8 লাখ পশু। এরই মধ্যে বিভিন্ন খামারে শুরু হয়েছে বেচাকেনা। হাটের ঝামেলা এড়াতে অনেকে যাচ্ছেন খামারে। কোরবানিকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু বেচাকেনা। অনেকে ঝামেলা এড়াতে পছন্দের পশু কিনতে ভিড় করছেন খামারে। ঘুরে ফিরে দেখা, অনেক অপশন থাকে এখানে, রাখার একটা ভালো টেক কেয়ার করে ওরা। খামার থেকে একটা সুবিধা, যে গরুটা এখানে থাকলেও আমি একদিন বা 2 দিন আগে নিতে পারতেছি। এত দূর থেকে আসছি, এখানে ভালো দামে গরু পাওয়া যায়, তারপর সুন্দর গরু আছে, এই জন্য দেখতে আসছি। সকাল থেকে রাত পর্যন্ত কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কাস্টমার নিজেরাই এসে নিজেরাই দেখে গরু কি খাওয়াচ্ছি, কাস্টমার দেখে শুনেই গরু নিচ্ছে। 1,30,000 টাকা থেকে শুরু করে 10,12 লাখ টাকা পর্যন্ত গরু আমরা রেখেছি এবার কাস্টমারদের জন্য। চট্টগ্রামে এবার 8,18,671টি কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর মধ্যে বিভিন্ন খামারে প্রস্তুত রয়েছে প্রায় 8 লাখ পশু।
আমাদের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা প্রতি বছর দেখা যায় আমাদের এখানে কুষ্টিয়া, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ এসব জেলা থেকে গরু আসে। তো আমরা আশা করতেছি প্রতি বছর যেভাবে আসছে এবছর ওইভাবে আসবে। সব মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ গরু আছে সেখানে আমাদের কোনো কোরবানির সংকট হবে না। সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে বিভিন্ন এগ্রোতে ভিড় করছেন ক্রেতারা। বাজেট এবং পছন্দের সমন্বয় হলে কিনে নিচ্ছেন পছন্দের পশুটি। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আম পাড়ার প্রস্তুতি। এবছর আমের মান নিয়ে সন্তুষ্ট বাগান মালিকরা। ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রপ্তানি সুবিধা বাড়ানোর দাবি চাষিদের। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে গুটি, ল্যাংড়া, খিরসাপাত আর ফজলি আম। বছরের শুরুতে গাছে গাছে প্রচুর মুকুল আসলেও বৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ঝরে গেছে অনেক মুকুল। আম চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ফলন কিছুটা কম হওয়ায় চিন্তিত তারা। তবে উৎপাদনের চেয়ে বড় দুশ্চিন্তা বাজার দর নিয়ে। মহার কারণে আম ফলনটা কম। এখন যেটুকু আম আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, খিরসাপ আপনার আছে, ফজলি আছে, ন্যাংরা আছে, যেটুকু আছে আলহামদুলিল্লাহ পরিচর্যার কাজ চলছে আমাদের। গতবারের তুলনায় এবছরও সেম মুকুল এসেছিল, কিন্তু মুকুল আমাদের কেটে গেছে মহার কারণে। তারপরও যেগুলো আছে সেগুলো মনে করেন যে এগুলোকে আমরা পরিচর্যা করছি, এগুলো যদি আশাবাদী আমরা। শ্রমিক, পরিচর্যা ও কীটনাশকের খরচ প্রতি বছরে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যায়। সে অনুযায়ী আমের দাম পেলে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করেন বাগান মালিকরা। বাট আমের যে ব্যবস্থাটা ভালো করতে হবে চাষিদের বা লাভজনক আমরা যে জায়গায় যেতে চাই সেটার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থাটা সহজীকরণ করতে হবে। আমরা যেন ভালোভাবে ঢাকায় আম দিতে পারি বা চিটং এবং অন্য অন্য জায়গায়, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে বেশিরভাগ আম কিন্তু আমাদের প্রক্রিয়াকরণে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রক্রিয়াকরণ হলে কিন্তু আম ব্যবসায়ী বা চাষি বা ব্যবসায়ীদের জন্য এই জেলা সহ দেশের জন্য একটা ভালো জিনিস হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 37,487 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শকদের ভালোবাসায় 200 পর্বের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক খুশবু। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় দেখা যাবে নাটকটির 200তম পর্ব। এই সাফল্য উদযাপন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। তাদের ভাষ্য, দর্শকদের ভালোবাসার কারণে খুশবু এখন জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি। তুমি কি বিয়ের পরেও আমাকে স্যার ডাকবে নাকি? অফিসে তো অবশ্যই ডাকবো। আর বাসায়? গ্রামের সহজ সরল মেয়ে খুশবু শহরে এসে জড়িয়ে পড়েন এক নায়িকার হত্যা মামলায়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করার লড়াইয়ে তার পাশে দাঁড়ায় ব্যবসায়ী রিশাদ। শাকিল ভাইয়ের এই সাইনিংটা আসলে আমার জন্য অনেক বড় একটা ইস্যু। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর রহস্য ঘেরা ঘটনা প্রবাহে এগিয়ে চলছে মেগা ধারাবাহিক খুশবু। শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে নাটকটি। সংশ্লিষ্টরা বলছেন, দর্শকদের সমর্থনেই খুশবু এখন 200 পর্বের দোরগোড়ায়। এই অর্জন উদযাপন করতে রবিবার শুটিং সেটে কেক কাটেন নাটকটির শিল্পী ও কলাকুশলীরা। শিল্পীদের মতে, দর্শকদের ভালোবাসাই তাদের পথ চলার বড় অনুপ্রেরণা। স্যাটেলাইট চ্যানেলে যত ধারাবাহিক নাটক হয় তার মধ্যে দীপ্ত টিভির ধারাবাহিকের একটা বিশেষ জায়গা দখল করতেছে। এই নাটকটি সাধারণ মানুষ দেখছে, ভালো লাগছে, একটা ভালো অনুভূতি কাজ করছে। খুশবু জনপ্রিয় হচ্ছে, 200 পর্বে পদার্পণ করলো, সবকিছু মিলিয়ে ওয়ান্ডারফুল টাইম কাটছে। খুশবু থেকে যেটা অর্জন করেছি সেটা হচ্ছে প্রথমত মানুষের ভালোবাসা। মানুষ আমাকে চিনতে পারছে, আমি নিজেকে চেনাতে পেরেছি একজন অভিনেতা হিসেবে। পছন্দের কোনো সেলিব্রিটি দেখে যেরকম রিয়েকশন দেই, এই রিয়েকশনটা মানুষের কাছ থেকে পাচ্ছি। এইটা অনেক অন্যরকম একটা নতুন ব্যাপার। প্রত্যাশা থাকবে খুশবুর থেকে খুশবু যেন দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়। নাটকটির নির্দেশক সাজ্জাদ সুমন বলেন, খুশবু মূলত এক নারীর সংগ্রাম ও আত্মমুক্তির গল্প। খুব অল্প সময়ে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। টিভিতে খুশবু এখন সবচেয়ে পপুলার সিরিয়াল। খুশবু টিআরপিতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পজিশনে থাকছে। এটাকে 1000 পর্বে যাবে না 2000 পর্বে যাবে, এটা আসলে দর্শক লিখবে। প্রতিদিন সন্ধ্যা 7:30টা ও রাত 10টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে খুশবু। আমি রিশাদ স্যারের ভালোবাসা বিয়ে করতেছি। ভালোবাসা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় অন্তত 51 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। সরকারের এক বিবৃতিতে জানানো হয়, 2 মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত 2846 জন নিহত হয়েছে। একই সময়ে অন্তত 103 জন চিকিৎসাকর্মী নিহত এবং 230 জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব শর্ত একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যের পর নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটনে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে কোনো হামলা হলে তারা পাল্টা জবাব দিতে দ্বিধাবোধ করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেয়া হবে না। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।